তোর বড় মেয়েকে আমি আমার শায়নের বউ করতে চাই, মীরা। গ্লাসে পানি ভরছিলাম, খালাম্নির বলা কথাটা শুনে হাত থেকে গ্লাসটা পড়ে গেল। আওয়াজ শুনে মা ছুটে এলো আমার কাছে। মা অস্থির হয়ে জিজ্ঞেস করল, কি হলো মাইশা? গ্লাসটা পড়ল কি করে? কিছু হয়নি মা, হাত ফসকে পড়ে গেছে। কোথাও লাগেনি তো? না, কোথাও লাগেনি। আমি আর কিছু না বলে ছুটে চলে এলাম আমার ঘরে। তোমায় কি করে বলবো মা কোথায় লেগেছে? খুব লেগেছে মা, আমার বুকে খুব লেগেছে। ছোটবেলা থেকে যাকে ভালোবেসে এসেছি তার সাথেই নিজের বড় বোনের বিয়ের কথা সহ্য করতে পারছি না আমি। বুকটা ফেটে যাচ্ছে আমার। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কেউ আমার হৃৎপিণ্ডটায় আঘাত করছে অনবরত। ভালোবাসা হারানোর কষ্টটা বুঝি এরকমই হয়। আমি আফিফা জান্নাত মাইশা, আমার বড় বোন আলিফা জান্নাত মালিশা, বড় ভাই আফনান মুয়াজ আর মা বাবাকে নিয়েই আমাদের সুখী পরিবার। যার সাথে আমার বোনের বিয়ের কথা চলছে সে আমার খালাতো ভাই মিহির আহমেদ শায়েন। যখন ভালোবাসা কি জানতাম না তখন থেকেই শায়েন ভাইয়াকে আমার ভালো লাগত। কিন্তু ভালোবাসা কি জানার পর থেকে বুঝতাম শায়েন ভাইয়ার প্রতি ভালো লাগাটা আসলে ভালোবাসা। তখন থেকেই শায়েন ভাইয়াকে ভালোবেসেছি। আমার সব কল্পনায় শুধু শায়েন ভাইয়ার স্থান ছিল। তাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছি আমি। আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু একটাই নাম মিশে আছে, শায়েন। শায়েন ভাইয়াকে ছোট থেকে ভালোবাসলেও উনাকে জানিয়েছিলাম 3 বছর আগে। কিন্তু উনি আমায় মেনে নেননি, অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। তবুও আমি অনেকবার উনার কাছে ভালোবাসার দাবি নিয়ে গেছি আর প্রত্যেকবার উনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু হাল ছাড়িনি আমি। আমার বিশ্বাস ছিল একদিন শায়েন ভাইয়া আমার ভালোবাসা বুঝবে, আমাকে ভালোবেসে নিজের করে নেবে। কিন্তু আজ আমার নিজেরই বড় বোনের সাথে উনার বিয়ের কথা চলছে। শায়েন ভাইয়াও নিশ্চয়ই রাজি। উনি তো বলেছিলেন খালাম্নি যাকে তার জন্য পছন্দ করবে তাকেই উনি বিয়ে করবেন। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কেন শায়েন ভাইয়া, কেন আমায় ভালোবাসলেন না? একটু কি ভালোবাসা যেত না আমায়? আপুর জায়গায় অন্য কোনো মেয়ে হলে না হয় কিছু করতে পারতাম আমি, কিন্তু এখন তো কিছুই করতে পারবো না। আপু কি এই বিয়েতে রাজি হয়ে যাবে? আমার সব স্বপ্নগুলো কি তাহলে অপূর্ণই থেকে যাবে? শায়েন ভাইয়া কি কখনো আমার ভালোবাসা বুঝতে পারবে না? আমরা 3 ভাই বোন একে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু এখন কি আমার আর আপুর মাঝে দূরত্ব তৈরি হবে? আর কিছু ভাবতে পারছি না আমি। মাথাটা ভার হয়ে আসছে আমার। এক পাশে শায়েন ভাইয়া, আরেক পাশে আপু। দুজনকেই যে আমি খুব ভালোবাসি। হঠাৎ কাঁধে কারো স্পর্শে পিছনে ফিরে দেখি আপু দাঁড়িয়ে আছে। তুই কি কাঁদছিস মাইশা? আপুর প্রশ্নে চোখের পানি মুছে নিয়ে বললাম, আমি কেন কাঁদতে যাব? চোখে কিছু একটা পড়েছে। ওহ, তুমি কি কিছু বলবে আপু? তুই কি কিছুই জানিস না? কোনো বিষয়ে? আমার আর শায়েন ভাইয়ার বিয়ের বিষয়ে। আপুর কথা শুনে খুব কষ্ট হচ্ছে। তবুও মুখে হাসি এনে বললাম, হ্যাঁ, খালাম্নির কাছ থেকে শুনলাম। আমাকে মা এইমাত্র জানালো। এখন আমার মতো চাইছে মা আর খালাম্নি। আমি রাজি থাকলে শায়েন ভাইয়ার মাস্টার্স ফাইনাল এক্সাম শেষে বিয়ের কথা চিন্তা করছে তারা। আমি মিথ্যে একটা হাসি দিয়ে বললাম, ভালোই তো তাহলে। কিন্তু আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি এই বিয়েটা করতে পারবো না। আপুর কথা শুনে মনে হচ্ছে জীবন ফিরে পেয়েছি। অনেক খুশি লাগছে। আমার রীতিমতো লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু আপাতত ইচ্ছেটাকে সাইডে রেখে আপুর কাঁধে হাতটা রেখে বললাম, কেন আপু? তুমি কি কাউকে ভালোবাসো? না, আমি অন্য যে কাউকে বিয়ে করে নেব, কিন্তু শায়েন ভাইয়াকে বিয়ে করতে পারবো না। কেন আপু? কারণ শায়েন ভাইয়া অনেক রাগী। আমি উনাকে অনেক ভয় পাই। এত রাগী মানুষের সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। তাহলে এখন কি করবে? আপাতত কিছুই বলবো না। শায়েন ভাইয়ার এক্সাম পর্যন্ত অপেক্ষা করব ভাবছি। এতদিনে যদি দেখি শায়েন ভাইয়ার রাগ আমি সামাল দিতে পারবো তাহলে ভেবে দেখব। আর যদি মনে হয় সামলাতে পারবো না, তাহলে রাজি হব না। তার মানে আপুর ভালো লাগলে বিয়েটা কনফার্ম। বুকটা চিনচিন করে উঠল। তাহলে বিয়েটা হয়েই যাবে। কিন্তু যদি আপু রাজি না হয়? তার মানে আমার কাছে এখনো সুযোগ আছে। শায়েন ভাইয়া যদি একই দিনে আমায় ভালোবেসে ফেলে, আমার ভালোবাসা যাতে ব্যর্থ না হয় তার শেষ চেষ্টা করব আমি। আপু নিজের ঘরে চলে গেছে, আর আমি আয়নার সামনে চলে এলাম। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি নিজেকে। আমি দেখতে খুব খারাপ।
কিন্তু সবাই যে বলে আমায় পুতুলের মতো সুন্দর দেখতে। কত ছেলেরাও তো আমায় প্রপোজ করে। তাহলে শায়েন ভাইয়া কেন ভালোবাসে না আমায়? না, এবার তো আপনাকে আমায় ভালোবাসতেই হবে। কালকে থেকেই আমার মিশন শুরু। এবার কিছুতেই হার মানব না আমি। গেট রেডি মিস্টার শায়েন। প্রায় 1 ঘন্টা ধরে আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি। হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলোকে কিছুতেই বাঁধতে পারছি না। কতরকমভাবে বাঁধছি কিন্তু কোনোটাই মনে ধরছে না আমার। মাঝে মাঝে তো ইচ্ছে করে চুলগুলোকে কেচি দিয়ে ঘ্যাচাং করে কেটে ছোট করে ফেলি। কিন্তু তখনই মনে পড়ে শায়েন ভাইয়ার কথা। লম্বা চুল উনার অনেক পছন্দ। যদিও আমার চুলের প্রশংসা কোনোদিনই করেননি উনি। তাতে কি লম্বা চুল উনার পছন্দ, এটাই বড় কথা। আমার পেছনে সোফায় বসে চুপচাপ আমার কাজ দেখে চলেছে বেষ্টু সারা। তার মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে আমার কাজে প্রচুর বিরক্ত সে। তার বিরক্তি দমাতে আমিই বললাম, কিরে মুখটাকে এমন কাঁঠালের আমসত্ব বানিয়ে রেখেছিস কেন? আমার কথায় চেঁচিয়ে বলে উঠল, সারা তো কি করব? রাতে ফোন করে বললি আজ যেন একটু তাড়াতাড়ি তোদের বাসায় চলে আসি। তোর কথাম তো চলেও এলাম। কিন্তু আসার পর থেকেই তুই আয়নার সামনে দাঁড়িয়ে চুল নিয়ে গবেষণা করে যাচ্ছিস। না নিজে কিছু বলছিস আর না আমাকে কিছু বলতে দিচ্ছিস। তোর কাজ দেখতে দেখতে আমি হাঁপিয়ে উঠেছি, অথচ তুই করতে করতে হাঁপাচ্ছিস না। রিল্যাক্স, এত হাঁপাস না, পরে হাঁপানি রোগে আক্রান্ত হয়ে যাবি। ফাজলামো বন্ধ করবি প্লিজ। ব্যাপার কি বলতো, আজ তোর মুড এত ভালো কেন আর সাজুগুজুই বা করছিস কেন? আমার মুড অল টাইম ভালো থাকে। আর সাজুগুজুর কি দেখলি? সামান্য কাজল, লিপস্টিক আর চুলটা বাঁধছি। তোর জন্য এটুকুই অনেক সাজ। সে যাই হোক, যাবি তো ভার্সিটি, কিন্তু হাবভাব দেখে তো মনে হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাচ্ছিস। তার থেকেও বেশি কিছু। মানে? আরে ভার্সিটিতে শায়েন ভাইয়ার সামনে যাব না? সে তো রোজই যাস, তাহলে আজ এত হম্বিতম্বি কেন রে? কারণ আজ থেকে আমার নিউ মিশন শুরু। কিসের মিশন? শায়েন ভাইয়াকে আমার ভালোবাসাটা বোঝানোর মিশন। এটা কি তুই আজ নতুন শুরু করলি নাকি এটা তো সেই 3 বছর আগে থেকেই শুরু করেছিস? কিন্তু এটাই শেষ চেষ্টা। এবার আর না পারলে উনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলব আমি। তোর কি মনে হয় 3 বছরে যে তোর ভালোবাসা বুঝল না, সে এই কয়দিনেই তোর ভালোবাসা বুঝবে? সারার কথায় বুক চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। আমি নিজেও জানি শায়েন ভাইয়া এত সহজে মেনে নিবেন না আমায়। উনার সব অপমান সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছি আমি। এখন শুধু একটাই চাও, উনি যেন আমার ভালোবাসাটা বুঝতে পারেন। কিরে, কি ভাবছিস? না কিছু না। যেচে অপমানিত হতে যাবি? ধুর, অপমানিত হতে যাব কেন? আর তুই কি বলতো, কোথায় আমাকে সাহস দিবি তা না আমায় আরো দুর্বল করে দিচ্ছিস? আমি তোকে দুর্বল করে দিচ্ছি? তা নয়তো কি? একটা কথা কি জানিস, বেস্ট ফ্রেন্ড হচ্ছে গ্লুকজের মতো। দুজনের কাজই হচ্ছে দুর্বল হয়ে গেলে শক্তি যোগান দেওয়া। হয়েছে তোর মহামূল্যবাব ভাষণ থামা। এখানে বস, আমি চুল বেঁধে দিচ্ছি। অবশেষে সারা সমস্যার সমাধান স্বরূপ চুলে ক্রিসক্রস বেনি করে দিল। সবুজ থ্রিপিস, মাথায় বেনি, হাতে চিকন ফিতার কালো ঘড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, ব্যাস আমি তৈরি। সারার সাথে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্য। আমি আর শায়েন ভাইয়া একই ভার্সিটিতে পড়ি। উনি মাস্টার্সে আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে। আপু অন্য ভার্সিটিতে অনার্স থার্ড ইয়ারে পড়ে। আমি আরেকটা ভার্সিটিতে সুযোগে পেয়েছিলাম, কিন্তু শায়েন ভাইয়া এখানে পড়েন বলে এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। ভার্সিটিতে ঢুকতেই চোখ পড়ল ক্যাম্পাসে। ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছেন শায়েন ভাইয়া। কি সুন্দর করে হাসছেন উনি। এই হাসিটাই তো সারা জীবন দেখতে চাই আমি। সারাকে ক্লাসে পাঠিয়ে শায়েন ভাইয়ার কাছে গেলাম। আমাকে দেখেও কোনো ভাবান্তর হলো না উনার। অথচ উনার সব ফ্রেন্ড আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি মিষ্টি করে হেসে উনাকে বলে উঠলাম, আপনার সাথে আমার কিছু কথা আছে শায়েন ভাইয়া। একটু এদিকে আসবেন? আমার সাথে তোর আবার কিসের কথা? সেটা শুনলেই বুঝতে পারবেন। এখন একটু ওদিকে চলুন না প্লিজ। আমার কথায় উঠে দাঁড়ালেন উনি। উনার মুখ দেখেই বোঝা যাচ্ছে অনিচ্ছা সত্ত্বেও আমার সাথে যেতে হচ্ছে উনাকে। দুজনেই চলে আসছিলাম, তখনই উনার ফ্রেন্ড রাহুল ভাইয়া বলে উঠলেন, হেই মাইশা, তোমায় আজ দারুণ লাগছে। উনার কথায় কেমন অস্বস্তি হচ্ছে আমার। তবুও মুচকি হেসে বললাম, ধন্যবাদ ভাইয়া। এসব নেকামো করার জন্য আমার সময় নেই। তাড়াতাড়ি আয়। শায়েন ভাইয়ার কথায় চলে এলাম উনার সাথে।
বড় বটগাছটার নিচে এসে বললাম, এসব হচ্ছেটা কি ভাইয়া? কিসব হচ্ছে? আপনি জানেন না আমি কিসের ব্যাপারে কথা বলছি? ভনিতা না করে কি বলতে চাইছিস সেটা বল। আপনি কি জানেন না আপনার আর আপুর বিয়ের কথা চলছে? হ্যাঁ, জানি তো। আপনি কি বিয়েটা করবেন? না করার কি আছে? তোকে আমি আগেও বলেছি মা যাকে আমার জন্য পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আপনি এটা করতে পারেন না শায়ন ভাইয়া। কেন পারি না? কারণ আমি আপনাকে ভালোবাসি। এই তোর লজ্জা করে না? তোকে বারবার ফিরিয়ে দেওয়ার পরেও বেহায়ার মতো আমাকে ভালোবাসার কথা বলতে এসেছিস। না করে না। আমি আপনাকে এত ভালোবাসি, আপনি কখনোই তার মূল্য দেননি। আমাকে একটু বলবেন প্লিজ কেন আপনি আমায় ভালোবাসেন না? তোর মতো বেহায়া মেয়েকে আর যাই হোক ভালোবাসা যায় না। আমি বেহায়া? অবভিয়াসলি, এত কিছুর পরেও তুই আমার পেছনে পড়ে আছিস। মিনিমাম সেলফ রেসপেক্টটুকুও নেই তোর মাঝে। উনার কথায় চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। কাউকে সত্যি ভালোবাসলেই বোধ হয় আমরা বেহায়া হয়ে যাই। এসব ন্যাকা কান্না বন্ধ কর। বিয়ে আমি মালিশাকেই করছি। কিন্তু আপু যদি আপনাকে বিয়ে না করে? এই মিহির আহমেদ শাইনকে রিজেক্ট করার যোগ্যতা তোর বোনের নেই। তবে আমি জানি মালিশা আমাকে ভয় পায়। প্রমিস করছি ওর মন থেকে সব ভয় দূর করে দেব। ওভারঅল আমি মালিশাকেই বিয়ে করছি, সেটাও তোরই চোখের সামনে। গট ইট? আর 1 মিনিটও দাঁড়ালেন না উনি। গটকট করে চলে গেলেন আমার সামনে থেকে। শায়ন ভাইয়া যেটা বলে সেটাই করে। তাহলে কি সত্যি সত্যি আপু রাজি হয়ে যাবে? কি রে, এবারেও মানল না তো? সারার কথার কোনো জবাব দিলাম না। কী বা বলার আছে আমার? এই তুই না বললি বেস্ট ফ্রেন্ড হলো গ্লুকজের মতো, তাই তোকে শক্তি দিতে চলে এলাম। একদম মন খারাপ করবি না। উনি একদিন তোকে ঠিকই বুঝবে। শুধু একটাই চিন্তা, সেদিন খুব দেরি না হয়ে যায়। জীবনের শেষ নিঃশ্বাসের আগেও যদি উনি আমাকে ভালোবাসার কথা বলেন তাহলেও আমি উনাকে মেনে নেব। ক্লাস শেষ করে মাঠে হাঁটছি আমি আর সারা। তখনই কানে এলো রাহুল ভাইয়ার কণ্ঠ। হেই মাইশা, বাসায় চলে যাচ্ছ? জিবি ভাইয়া। চলো আজকে তোমাদের দুজনকে ফুচকা ট্রিট দেই। সারা বলল, কেন ভাইয়া? এমনি আজকে আমার মুড অনেক ভালো তো, তাই ভাবলাম তোমাদের ট্রিট দিই। মুড ভালো থাকলেই ট্রিট দেয়, এটা আজকে নতুন শুনলাম। তাও আবার ফ্রেন্ডদের নয়, জুনিয়রদের। এমনিতেই আমি ফুচকা পাগল, তার উপর উনি এত করে বললেন তাই আর না করতে পারলাম না। খাওয়া শেষে চলে এলাম বাসায়। কিন্তু বাসায় এসেই এত ভালো একটা খবর পাবো ভাবতে পারিনি আমি। বাসায় আসতেই মা বলল খালাম্নি আমাকে তাদের বাসায় যেতে বলেছে। খবরটা আমার কাছে ছিল মেঘনা চাইতেই বৃষ্টির মতো। কষ্টের মাঝেও কেমন সুখ সুখ ফিল হচ্ছে। আমি খুশি হয়ে মাকে জড়িয়ে ধরলাম। আজ এত খুশি কেন, এবার মাকে কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। সত্যিই তো সামান্য একটা কথায় কতটা খুশি হয়ে গেছি আমি। আমার আবার একটা সমস্যা আছে, অতিরিক্ত খুশি হয়ে গেলে মুখ থেকে হাসি সরতেই চায় না। আমি যতই থামাতে চেষ্টা করি হাসিটা ততই বেড়ে যায়। তাই হাসি থামানোর বৃথা চেষ্টা না করে হাসি মুখেই মাকে বললাম, আসলে খালাম্নিকে অনেক দেখতে ইচ্ছে করছিল, এখন তো ইচ্ছেটা পূরণ হবে, তাই খুশি খুশি লাগছে। আমার কথায় মা অবাক হয়ে বলল, একদিন আগেই তো তোর খালাম্নি এলো আমাদের বাসায়। সেটাই তো, একদিন আগে। মানে বুঝতে পারছো, 24 ঘন্টা হয়ে গেছে। 24 ঘন্টায় 1400 মিনিট, আবার 1400 মিনিটে ৬৮,৪০০ সেকেন্ড। ও মাই গড, ৬৮,৪০০ সেকেন্ড ধরে খালাম্নিকে দেখি না। তাই তো আমার চোখ দুটো শুধু বলছে খালাম্নিকে দেখব, খালাম্নিকে দেখব। কথা শেষে মায়ের দিকে তাকিয়ে দেখি মাও আমার দিকে তাকিয়ে আছে। শুধু মুখের সাইজটা বড় হয়ে আছে, যার ভেতর দিয়ে আস্ত একটা আলু অনায়াসে ঢুকে যাবে। তোর এসব ফালতু লজিক তোর কাছেই রাখ। আমরা বুঝতে গেলে মাথা ঘেটে হয়ে যাবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে তোর খালাম্নির কাছে যা। যাচ্ছি। আমার ঘরে যাচ্ছিলাম তখনই দেখা হলো আপুর সাথে। আপু কেমন মুচকি মুচকি হাসছে। আমাকে দেখে জিজ্ঞেস করল, কিরে এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? শায়ন ভাইয়াদের বাসায়। শায়ন ভাইয়ার নাম শুনে আপুর গাল লাল হয়ে গেছে। ছোট করে শুধু ওহ বলে চলে গেল নিজের ঘরে। আজই প্রথম আপু এমন অদ্ভুত বিহেভ করল। ব্যাপারটা ঠিক কি বুঝে উঠতে পারলাম না। এখন এত সময়ও নেই। এ বিষয়ে পরে রিসার্চ করা যাবে। আপাতত আমার উদ্দেশ্য খালাম্নির বাসা। সেই কখন খালাম্নির বাসায় এসেছি, কিন্তু একবারও শায়ন ভাইয়াকে দেখলাম না।
চুপচাপ বসে থাকতে না পেরে খালামনিকে জিজ্ঞেস করে ফেললাম, শায়েন ভাইয়া বাসায় নেই? না, সে তো সারাদিনই বাড়ির বাইরে থাকে। তাই তো ভাবছি ফাইনাল এক্সাম হয়ে গেলেই আমাদের বিজনেসে বসিয়ে দিয়ে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেব। ওহ, হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি এলো, শায়েন ভাইয়ার জন্য রান্না করব। তাই খালামনিকে জিজ্ঞেস করলাম, রাতের রান্না হয়ে গেছে খালামনি? না, এখনো করিনি। এখন যাব? তার প্রয়োজন নেই। আজকে আমি রান্না করব। তুই পারবি না? পরে দেখা যাবে, শরীর পুড়িয়ে ফেলবি। আমি কোনো বাচ্চা মেয়ে না খালামনি। তাছাড়া তোমার বোন আমাকে সব কাজ শিখিয়েছে, তাই সমস্যা হবে না। তবুও তুমি একা একা কথা বলতে থাকো, আমি রান্নাঘরে গেলাম। এই না, দাঁড়া, আমিও আসছি। প্রায় 1 ঘন্টার মধ্যে শায়েন ভাইয়ার সব ফেভারিট খাবার রান্না করে ফেললাম। একটা জিনিস আমার প্রচণ্ড বিরক্তিকর লেগেছে, সেটা হলো উনি ঝাল একদম কম খান। ভাবছি উনার সাথে আমার বিয়ে হলে ঝাল খাওয়া শিখে যাবে, কারণ আমি একটা ঝালখোর। ভাইয়া বলে অতিরিক্ত ঝাল খাওয়ার জন্য নাকি আমি ওর সাথে সবসময় ঝগড়া করি। রান্না শেষে শায়েন ভাইয়ার ঘরটাও নিজ হাতে গুছিয়ে দিয়েছি। এখন উনি বাসায় থাকলে নির্ঘাত বলতেন, ইউ বেহায়া মেয়ে, আমার ঘরে কেন এসেছিস? বেরিয়ে যা ঘর থেকে। হাহ, আমার ক্ষেত্রে উনার মুখ থেকে একটাই শব্দ বের হয়, বেহায়া। মাঝে মাঝে তো মনে এই শব্দটা আবিষ্কারই হয়েছে শায়েন ভাইয়া যেন আমার উপর প্রয়োগ করতে পারে তার জন্য। হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভাঙল। খালামনির বদলে আমিই গেলাম দরজা খুলতে। দরজা খুলে দেখি শায়েন ভাইয়া দাঁড়িয়ে আছেন। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন, আর আমি 32 পাটি বের করে হাসি দিচ্ছি। হেসে হেসেই বললাম, চলে এসেছি। তা তো দেখতেই পারছি। পাগলের মতো না হেসে সামনে থেকে সর। উনি ড্রয়িং রুমে যেতেই খালামনি বলল, ফ্রেশ হয়ে খেতে আয়। একটু পর আমি, খালামনি, আঙ্কেল আর শায়েন ভাইয়া একসাথে খেতে বসলাম। শায়েন ভাইয়া খাবারগুলো দেখে অনেক খুশি হয়েছেন। হবে না কেন, সব যে উনার পছন্দের খাবার। খাবার খাওয়ার সময় উনি বললেন, আজকের রান্না তো সেই হয়েছে মা। কারণ আজকে রান্নার হাত বদলে গেছে। তার মানে কি তুমি প্রতিদিন ডান হাতে রান্না করো আর আজ বাম হাতে করেছ? এরকম হলে কিন্তু এখন থেকে বাম হাতেই রান্না করবে, তাই না বাবা? একদম ঠিক বলেছিস, ফাজলামো বন্ধ কর। রান্নার হাত বদলেছে মানে আজকে আমি রান্না করিনি। তাহলে কে করেছে? মাইশা। খালামনির কথায় মুখটা ছোট হয়ে গেছে উনার। আমার দিকে তাকাতেই চোখ মেরে একটা ক্লোজ আপ হাসি দিলাম আমি। উনার মুখটা দেখার মতো হয়ে আছে। ভুলবশত হলেও আমার প্রশংসা করে খুব বাজেভাবে ফেঁসে গেছেন উনি। ইস, মনের মাঝে শান্তিরা যেন বলছে, আমরা এসে গেছি মাইশা, আমরা এসে গেছি। উনি খাওয়া শেষে চুপচাপ উঠে গেলেন। আমিও চললাম উনার পিছু পিছু। যেই উনার ঘরে ঢুকতে যাব উনি আটকে দিলেন আমায়। তুই এখানে কি করিস? আপনার সাথে কথা বলতে এসেছি। তোর সাথে আমার কোনো কথা নেই। তো আমি কি করব? আমার তো আছে। যা বলার তাড়াতাড়ি বলে চলে যা। চলুন বিয়ে করে ফেলি। আমি তো কয়েকদিন পরেই করে ফেলছি। তোরও যদি করার ইচ্ছে থাকে তাহলে খালামনিকে পাত্র খুঁজতে বলছি। আরে আমি বলছি চলুন আমরা একে অপরকে বিয়ে করে ফেলি। দেখুন, লজিকও বলছে আমরা যেন একসাথে থাকি। হোয়াট? হ্যাঁ, এই যে দেখুন, আপনি একদম ঝাল খেতে পারেন না আর আমি ঝালখোর। আপনি বেশি কথা পছন্দ করেন না আর আমি সবসময় বেশি কথা বলি। আপনি আমায় সহ্য করতে পারেন না আর আমি আপনাকেই ভালোবাসি। মানে আমি আর আপনি পুরাই বিপরীত। বিজ্ঞান বলে বিপরীতধর্মী পদার্থ একে অপরকে আকর্ষণ করে। তার মানে কি দাঁড়ালো? কি? এটাই যে আমার আর আপনার একসাথে থাকা উচিত। আর সেজন্য তো আমাদের বিয়েটা করতে হবে। আমার কথায় চেঁচিয়ে উঠলেন উনি। বেরিয়ে যা আমার ঘর থেকে। এক্ষুনি মানে এক্ষুনি যাবি। রাইটা নাও। কেন, আমি কি ভুল কিছু বল? আমাকে আর কিছু বলতে না দিয়ে টেনে উনার ঘর থেকে বের করে দিলেন। আর যেন এই ঘরের আশেপাশে না দেখি। আশেপাশে না, ঘরের ভেতরেই দেখবেন। চ্যালেঞ্জ করছি, একটু পর আপনি নিজে আমায় ডেকে নিয়ে আসবেন এই ঘরে। মরে গেলেও না। মরতে যাবেন কেন, বেঁচেও থাকবেন আর আমায় আপনার ঘরেও ডাকবেন। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গুড বয়। আর কিছু না বলে পা বাড়ালাম গেস্টরুমের উদ্দেশ্যে। আবার উনার হেরে যাওয়া মুখটা দেখতে পারবো ভেবেই শান্তি লাগছে। আজকে কি শান্তির মেলা বসেছে নাকি সব কাজেই কেমন শান্তি শান্তি লাগছে। ঘরে এসে চুপচাপ সারার সাথে চ্যাটিং করছি।
ওকে খাবার টেবিলের ঘটনার কথা বলতেই হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। একটু পরই শুনতে পেলাম শায়েন ভাইয়া খালামনিকে ডাকছে। তার মানে কাজ হয়ে গেছে। এবার আমার এন্ট্রি নেওয়ার পালা।